হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোটেনশিওমিটার। দেখো এই চ্যাপ্টার অর্থাৎ কারশফের সূত্র এবং তড়িৎ সংক্রান্ত যে পরিমাপ, সে পরিমাপের প্রথম দিন বা প্রথম ক্লাসে হয়েছিল কেসিএল কেভিএল এবং সেই সংক্রান্ত বিভিন্ন আলোচনা। তারপরে ক্লাসে হয়েছিল যে হুইস্টন ব্রিজ, সে হুইস্টন ব্রিজের নীতি। তারপরে হয়েছিল মিটার ব্রিজ। দেখো আমরা মিটার ব্রিজ বা হুইস্টন ব্রিজ, ওখানে আমরা কি দেখেছিলাম যে কোনো একটা রোধ, সেই রোধকে কিভাবে সঠিকভাবে মাপা যায়। ঠিক আছে, ওই ভোল্ট মিটার এবং অ্যামমিটারের সাহায্য ছাড়াই যে কোনো একটা রেজিস্ট্যান্সকে সঠিকভাবে কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে কোনো একটা কোষের তড়িৎচালক বল বা কোনো একটা জায়গার বিভব প্রভেদ বা ভোল্টেজ, সে ভোল্টেজটা কিভাবে সঠিকভাবে মাপা যায়। দেখো এর আগে আমরা দেখেছি যে কোনো একটা কোষের তড়িৎচালক বল বা যে কোনো একটা বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদ কি বা ভোল্টেজ, সে ভোল্টেজটা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। আমরা এর আগে দেখেছি তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র, যে বিভব প্রভেদ বা ভোল্টেজ মাপা হয় ভোল্ট মিটারের সাহায্যে। ঠিক আছে, এবার ওইখানে যে কোনো একটা ভোল্ট মিটার, সে ভোল্ট মিটারের সাহায্যে ভোল্টেজ মাপলে কি হয়, ত্রুটি থাকে। কেন ত্রুটি থাকে, দেখো এখানে আমরা দেখেছিলাম যে একটা আদর্শ ভোল্ট মিটার, সে আদর্শ ভোল্ট মিটারের যে রোধ সেটা কত হওয়া উচিত, অসীম হওয়া উচিত। দেখো বাস্তবে কোনো একটা ভোল্ট মিটারের রোধ অসীম হয় না, তাহলে ওখানে যদি আমরা ভোল্টেজটা মাপি, সে ভোল্টেজ মাপতে কী হবে, ত্রুটি হবে। ওই জন্য কী করা হয়, যে পোটেনশিওমিটার, সে পোটেনশিওমিটারের সাহায্যে একবারে 100% সঠিকভাবে যে কোনো একটা জায়গাকার বা যে কোনো একটা কোষের তড়িৎচালক বল এবং ভোল্টেজ সঠিকভাবে মাপা হয়। ঠিক আছে, দেখো এখানে নাম শুনে বুঝতে পারছো যে এটা নাম হচ্ছে পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার মানে যে যন্ত্রটা কি পোটেনশিয়াল বা ভোল্টেজ মেজার করে বা কোনো একটা কোষের তড়িৎচালক বলটা মেজার করে। এবার আমরা এখন শিখব যে কিভাবে পোটেনশিওমিটারের সাহায্যে কোনো একটা কোষের তড়িৎচালক বল এবং আরও নির্ণয় করা হয় যে কোনো একটা কোষের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ, সেই অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা হয়। ঠিক আছে, এবার দেখো ফার্স্টে এই যে পোটেনশিওমিটার যে যন্ত্র, সেই যন্ত্রটা আমরা দেখব। পোটেনশিওমিটার যন্ত্রটা হচ্ছে একটা লম্বা তার থাকে, সে তারের সাহায্যে কি একটা জকি থাকে, সে জকিটাকে বিভিন্ন জায়গায় টাচ করে এবং ওই তারটাকে কি একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করা হয়। কীভাবে করা হয় দেখো, এর আগে আমরা মিটার ব্রিজ দেখেছিলাম। মিটার ব্রিজে কি ছিল, একটা 1 মিটারের লম্বা তার ছিল। ঠিক আছে, আর পোটেনশিওমিটার মানে 1 মিটারের থেকে বড় বা 1 মিটারও হতে পারে। সাধারণত এখানে 10 মিটারের একটা তার লাগানো থাকে, এরকমভাবে লাগানো থাকে। ধরে নাও এরকম একটা তার, এটাকে আমি ধরো একটা বড় তার, এরকম একটা বিশাল বড় তার, সেটাকে তুমি ধরে নাও ভাঁজ করে ঘুরিয়ে ভাঁজ করে একটা ছোট অংশে পরিণত করলে। ঠিক আছে, ধরো একটা বিশাল বড় তার এরকম একটা করলে, দিয়ে এইখানে ভাঁজ করে দিলে, দিয়ে আবার এইদিকে নিয়ে আসলে, আবার এইখানে এইভাবে নিয়ে আসলে, এইভাবে টোটাল এরকম কি বিশাল বড় একটা তার, সেটাকে ভাঁজ করে কি ছোট অংশে পরিণত করা হয়। ঠিক আছে, দিয়ে তুমি ধরে নাও এই যে তার, সেই তারটা এরকম এতটা তার, এটা ধরো এ বি অংশ, এটা এ অংশ, এটা বি, মানে এটা এ প্রান্ত আর এটা হচ্ছে কি বি প্রান্ত। এবং এখানে এই যে তারটা এবি তারটা অবশ্যই কি সুষম তার হতে হবে। ঠিক আছে, ইউনিফর্ম একটা ওয়্যার। কেন সুষম তার হতে হবে, তাহলে তারটাকে এমন নিতে হবে যে তার প্রত্যেকটা সমান দৈর্ঘ্যে তার যে রোধ, সেই রোধটা কি হয়, একই রকম থাকে। অর্থাৎ একই দৈর্ঘ্যের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা কি যেন একই থাকে। ঠিক আছে, একই নেওয়া হয়। এবার এখানে দেখো এই যে তারটা, এই তার যেটা, সে তারটা নির্দিষ্ট একটা কি রেজিস্ট্যান্স আছে। এবার এখানে কি করা হয়, এই যে এ বি অংশ, সেই এ বি ধরো না এ যে অংশ, সেই এ অংশ থেকে একটা জকি নিয়ে নিলে তুমি। এবার ধরো এই তারটাকে যদি আমরা এইভাবে অঙ্কন করি, দেখো এই তার মানে তার কি আছে, নির্দিষ্ট একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে ওই এ বি তারটাকে ধরো আমরা এইভাবে রেজিস্ট্যান্স হিসেবে ধরো দিচ্ছি। এ বি তার এটা একটা রেজিস্ট্যান্স, তাহলে এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, মানে টোটাল এই তারটাকে আমরা কি এইভাবে আঁকছি। ঠিক আছে, তাহলে এ বি ধরো এ বি যে অংশ, সেই এ বি অংশের কি আছে, তুমি ধরে নাও এখানে এ বি যে অংশ, সেই এ বি অংশের কত দৈর্ঘ্য এল, এবং তুমি ধরে নাও এর যে একক দৈর্ঘ্যের রোধ, সেই একক দৈর্ঘ্যের রোধ কত এল। ঠিক আছে, তাহলে এর মোট রোধ আর, সে আর যদি হয় মানে টোটাল এ বি তার, সেই এ বি তারের যে রোধ সেটা আমরা ধরছি কত আর। তাহলে আর ইকুয়াল টু কি হবে, দেখো রো ইন্টু কি হবে ক্যাপিটাল এল। এইবার এখানে এই যে ধরো অংশ এ বিন্দু থেকে আমি একটা জকিকে ধরো এই জায়গাটায় টাচ করলাম। ঠিক আছে, বা এইটুকু যদি আমি একটা অংশ নিই, তুমি ধরো না এখানে যে অংশটা নিলাম, সেই অংশটা কত বা ওর যে লেন্থ, সেই লেন্থটা কত স্মল এল। তো
তাহলে দেখো এই স্মল এল যে আমরা লেন্থটা নিয়েছি, সেই স্মল এল এর কি থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে। তুমি ধরো না স্মল এল এর যে রেজিস্ট্যান্স সেটা যদি ধরো স্মল আর হয়, তাহলে এটি ইকুয়াল টু কি হবে, রো ইনটু দেখো কি হবে, স্মল এল হয়ে যাবে। তাহলে রো ইনটু কত, স্মল এ। এবার এখান থেকে এই দুটো যদি ধরো আমরা অনুপাত করি, তাহলে দেখো স্মল আর বাই ক্যাপিটাল আর, এটা ইকুয়াল টু কি আসবে, স্মল আর বাই ক্যাপিটাল আর, এটা ইকুয়াল টু দেখো আসবে রো এল বাই রো ইনটু কত, ক্যাপিটাল এল। ঠিক আছে, তাহলে দেখো রো রো কেটে গেল, এখানে দেখো স্মল আর, এটা ইকুয়াল টু কি হবে, ক্যাপিটাল আর ইনটু স্মল এল বাই কত, ক্যাপিটাল এল। ঠিক আছে, এইবার এখানে এই যে অংশটা, এখানে তুমি ধরো যে জকিটা টাচ করলাম, সেই জকিটা কত, জে। এবার এই যে অংশটা, সেই এই যে অংশটা ধরো পরিবর্তন হতে পারে। তুমি ধরো না এই যেটাকে যদি ধরো এই জায়গাটা টাচ করো, তাহলে তখন দৈর্ঘ্যটা নিশ্চয়ই স্মল এল থাকবে না, অন্য হয়ে যাবে। আবার যদি তুমি ধরো এইখানে টাচ করো, তাহলে কি অন্য হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমরা যে অবস্থান, সেই যে অবস্থানটা পরিবর্তন করে ওই যে রোধ, সেই রোধের মানটাকে কি আমরা পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো রোধের মানটা যদি আমরা পরিবর্তন করি, ঠিক আছে, তাহলে এই যে এই দৈর্ঘ্যের মানটা যদি আমরা পরিবর্তন করি, তাহলে ওখানে যে রেজিস্ট্যান্সটা থাকছে, সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটাও দেখো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইখানে এই যে জকি, সেই জকির অবস্থান চেঞ্জ করে আমরা কি এই যে রোধ স্মল আর, সেই স্মল আর এর ভ্যালুটাকে পরিবর্তন করতে পারি। ওই জন্য এইখানে এই যে পোটেনশিওমিটার, দেখো পোটেনশিওমিটার মানে একটা লম্বা তার থাকে, সেটাকে কি বিভিন্ন জকির অবস্থানে বা ওই তারটাকে কি আমরা বিভিন্ন ভাগে ভাগ করছি। তাহলে ওই জন্য এটাকে বলা হয় কি ভেরিয়েবল রেজিস্ট্যান্স বলা, মানে একটা পোটেনশিওমিটার কি হিসেবে কাজ করতে পারে, ভেরিয়েবল যে রেজিস্ট্যান্স, সে ভেরিয়েবল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। কখন, যদি আমরা এটাকে বিভিন্ন রকম ভাবে পরিবর্তন করি। তাহলে দেখো একটা পোটেনশিওমিটার কি হিসেবে কাজ করতে পারে, পোটেনশিওমিটার as a variable resistance। দেখো ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সকে আবার কি বলা হয়, রিওস্ট্যাট বলা হয়। রিওস্ট্যাট মানে যা রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটাকে যদি কি কমানো যায়, ইচ্ছে মতো আবার বাড়ানো যায়। ঠিক এখানে দেখো, এখানে আমরা যদি এইটাকে উপরে তুলি, নিচে নামাই, তাহলে এই যে অংশ, সেই এই যে অংশের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা কি হবে, পরিবর্তন হবে। ওই জন্য এটাকে একটা পোটেনশিওমিটার, সেই পোটেনশিওমিটারকে আমরা কি একটা রিওস্ট্যাট হিসেবেও ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আবার এরপরে দেখো এই যে অংশটা, একে আবার একটা কি যে পোটেনশিও ডিভাইডার বা ভোল্টেজ বিভাজক হিসেবেও কি ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, এবার আমরা দেখব পোটেনশিওমিটারকে কিভাবে ভোল্টেজ ডিভাইডার হিসেবে বা বিভব বিভাজক হিসেবে ব্যবহার করা হয়, সেটা দেখব। দেখো এবার আমরা দেখব যে পোটেনশিওমিটারকে কিভাবে ভোল্টেজ ডিভাইডার হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, পোটেনশিওমিটার as a voltage divider। দেখো পোটেনশিওমিটার এখানে, এবার আমরা কি করেছি, এবি, সেই এবি যে লম্বা তার, সেই যে রোধ, সেই রোধটার সঙ্গে কি আমরা একটা ব্যাটারি লাগালাম। ঠিক আছে, এবার ব্যাটারি লাগিয়ে এইবার দেখো এখানে এবি যে অংশ, ধরুন এখানে যেহেতু ব্যাটারি লাগিয়েছি, তাহলে এই যে রোধ, সেই রোধটার মধ্যে দিয়ে কি একটা কারেন্ট যাবে। তুমি ধরে নাও এখানে এই যে বড় তার, সেই বড় তারের যে রেজিস্ট্যান্স, সেটা কত, আর। তাহলে এই যে এবি অংশ, অর্থাৎ এবি রোধের মধ্যে দিয়ে বা পোটেনশিওমিটারের যে তার, সেই তারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, সেই কারেন্টটা যদি ধরো আই হয়, তাহলে আই ইকুয়াল টু কি হবে, আই ইকুয়াল টু দেখো হবে E0 বাই আর। ঠিক আছে, এইবার এখানে এই যে একটা আমরা অংশ নিয়েছি, মানে তারটাকে আমরা কি একটা অংশে ভাগ করে নিয়েছি। এখানে দেখো এইভাবে আমরা এসি একটা অংশ বা এ যে একটা অংশ নিয়েছি। তাহলে দেখো এখানে এই টোটাল এবি তারের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে, এখানে এসি বা এ যে অংশের মধ্য দিয়ে কি সেই পরিমাণ কারেন্ট যাবে। এবং এখানে এই যে অংশটুকু আমরা নিলাম, এই অংশটুকুর যে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে কত, স্মল আর। তাহলে ওর মধ্যে দিয়ে কারেন্ট যেটা যাচ্ছে, সেটা কত, আই। তাহলে এর যে দুই প্রান্তের বিভব প্রভেদ, সেই দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে, বা ওর যে তড়িৎচালক বল, তাহলে এখানে দেখো ওর যে বিভব প্রভেদ ভি এ জে,
সেই ভি এ যে ইকুয়াল টু কি হবে, তাহলে কারেন্ট যাচ্ছে সেটা কত আই, আর আমরা ধরে নিয়েছি যে ওই অংশটুকু যে রেজিস্ট্যান্স সেটা কত স্মল আর। তাহলে দেখো আই ইন্টু কি হবে স্মল আর হবে। তাহলে এটা দেখো কি আসছে যে আই এর ভ্যালু আবার কত, আই এর ভ্যালু হচ্ছে E0 বাই ক্যাপিটাল আর ইন্টু কি হবে স্মল আর। ঠিক আছে, হ্যাঁ এটা হবে। এবার দেখো এর আগে আমরা দেখেছিলাম যে স্মল আর, সেই স্মল আর এর ভ্যালু কত ছিল, দেখো স্মল আর এটা ছিল ক্যাপিটাল আর ইন্টু স্মল এল বাই কত ক্যাপিটাল এল। তাহলে এটা যদি বসিয়ে দিই তাহলে কি আসছে, দেখো E0 বাই আর ইন্টু কি হবে ক্যাপিটাল আর ইন্টু স্মল এল বাই কত ক্যাপিটাল এল। দেখো এ আর আর কেটে গেল, তাহলে দেখো E0 ইন্টু স্মল এল বাই কত ক্যাপিটাল এল। ঠিক আছে, অর্থাৎ দেখো এখানে এই যে এ যে অংশ, সেই এ যে অংশের দৈর্ঘ্যটা যদি আমরা পরিবর্তন করি, তাহলে এখানে যে এর যে দুই প্রান্তের বিভব প্রভেদ বা ওর যে তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বলটা কি হবে সেম হবে, মানে পরিবর্তন হবে। আমরা এই যে অংশটা যদি পরিবর্তন করি বা স্মল আর, সেই একটু আগে আমরা দেখলাম যে পোটেনশিওমিটারকে কি একটা রিওস্ট্যাট হিসেবে ব্যবহার করে, রিওস্ট্যাট হিসেবে ব্যবহার করলে স্মল আর এর যে ভ্যালু সেটা কি হবে চেঞ্জ হবে, আর স্মল আর এর ভ্যালুটা যদি চেঞ্জ হয় তাহলে এখানে যে ভোল্টেজ, সে ভোল্টেজটা কি হবে চেঞ্জ হবে। তাহলে দেখো এখানে বিভিন্ন রকম ভোল্টেজ হিসেবে ব্যবহার করা হবে। আবার এটাকে ভোল্টেজ ডিভাইডার কেন বলছে, দেখো এই টোটাল যে বিভব পার্থক্য বা টোটাল যে ভোল্টেজ বা টোটাল তড়িৎচালক বল সেটা হলো E0। এবার এই অংশটায় দেখো কি একটা ভোল্টেজে কি করে দিয়েছে ভেঙে দিয়েছে, এখানে এ যে বা তুমি এসি লিখতে পারো। তাহলে এই অংশটুকু দেখো যে বিভব পার্থক্য বা ওটার যে পোটেনশিয়াল, সে পোটেনশিয়াল কি আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এইটুকু পোটেনশিয়ালে সে কি করে দিয়েছে ডিভাইড করে দিয়েছে বা আলাদা করে দিয়েছে। ওই জন্যেই এখানে যে কোনো একটা পোটেনশিওমিটার, সে পোটেনশিওমিটারকে কি ভোল্টেজ ডিভাইডার হিসেবে ব্যবহার করা হয় বা একটা বিভব বিভাজক হিসেবে ব্যবহার করা হয়। দেখো এইখানে এইটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল, মানে যখন তুমি পরীক্ষার খাতায় করবে তার ডায়াগ্রাম। এবার এটাকে যদি তুমি প্র্যাকটিক্যালি ডায়াগ্রামটা অঙ্কন করো তাহলে কিরকম হবে, মানে এখানে দেখো পোটেনশিওমিটারের তারটা কিরকম ছিল, এরকম এরকম একটা বড় তার, যার এটা কি ছিল এ আর এই দিকের অংশ এটা কি ছিল বি। তাহলে এখানে দেখো এখানে একটা তার নিয়ে এখানে একটা জকি, সেই জকিটাকে এরকম ভাবে টাচ করলে। ঠিক আছে, তাহলে এবার এখানে একটা ব্যাটারি লাগানো আছে, এটা এ আর বি এর মধ্যে ব্যাটারি, তার তড়িৎচালক বল কত E0। এইবার দেখো এখানে যখনই এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, তাহলে এইটাকে আমরা কি জকিটাকে এই জায়গাটায় টাচ করলাম, তাহলে দেখো এর এইদিকে একটা দৈর্ঘ্যে বিভক্ত হবে, এইদিকে একটা দৈর্ঘ্যে বিভক্ত হবে। তাহলে দেখো টোটাল এর একটা কি আছে ভোল্টেজ আছে, আর এখানে এ যে অংশটা আমরা নেব সেই এ যে একটা অংশের কি ভোল্টেজে ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, ভাগ হয়ে যাবে। তাহলে ওই জন্য পোটেনশিওমিটার, সেই পোটেনশিওমিটারকে কি বলা হচ্ছে ভোল্টেজ ডিভাইড। তাহলে এখানে এই যে তারটা, সেই তারটা একটা যন্ত্রে লাগানো থাকে, সেটাকে বলা হচ্ছে পোটেনশিওমিটার। তাকে কি করলাম একটা এক্সটার্নাল আমরা ব্যাটারি লাগিয়ে দিলাম। তাহলে এখানে কি করলাম একটা ব্যাটারি, ঠিক আছে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি এ আর বি প্রান্তের সঙ্গে। এবার যে থেকে কি একটা জকি, মানে একটা জকি মানে একটা তার নিলাম, এখানে সেই তার নিয়ে এই জায়গায় টাচ করলাম। তাহলে দেখো এইদিকে একটা লেন্থে ডিভাইড হয়ে গেল, এইদিকে একটা লেন্থ। তাহলে দেখো টোটাল একটা ভোল্টেজ আছে, আর এই পার্টটুকুর একটা ভোল্টেজ থাকবে, সেটা কত এইটা। তাহলে এটাকে দেখো কি একটা ভোল্টেজ ডিভাইডার, সে ভোল্টেজ ডিভাইডার হিসেবে যে কোনো একটা পোটেনশিয়ালকে ব্যবহার করা হচ্ছে। কেন, কারণ ভোল্টেজটা এখানে কি ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা দেখব যে পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে কোনো একটা কোষের তড়িৎচালক বল নির্ণয় করা হয়। ঠিক আছে, এবার দেখো যে পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে একটা কোষের তড়িৎচালক বল নির্ণয় করা হয়। তো দেখো ডিটারমিনেশন অফ দ্য ইএমএফ অফ এ সেল। তাহলে দেখো এখানে যে কোনো একটা কোষের তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বল নির্ণয় করতে গেলে তার যে সার্কিট ডায়াগ্রাম, সেই সার্কিট ডায়াগ্রামটা কিরকম করা হয় এরকম। দেখো কি করা হয়েছে, এখানে এবি যে পোটেনশিওমিটারের তার, সে পোটেনশিওমিটারের তার এবি প্রান্তের সঙ্গে কি একটা আমরা কোষ লাগিয়েছি, যে কোষটার তড়িৎচালক বল ধরো আমাদের জানা। ঠিক আছে, সেটা হচ্ছে E0। আর যে কোষটার তড়িৎচালক বল নির্ণয় করতে হবে সেটাকে আমরা এইখানে লাগিয়ে দিলাম। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি ওর যে তড়িৎচালক বল সেটা কত ই। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে এই কোষটার পজিটিভ যেদিকে থাকবে, এই কোষটার পজিটিভের জন্য কি সেই দিকে থাকে। ঠিক আছে, আর এই যে কোষটা, সেই কোষটার সঙ্গে শ্রেণী সমবায়ে কি একটা আমরা গ্যালভানোমিটার লাগিয়েছি। ঠিক আছে, এইবার এই গ্যালভানোমিটারে এবার কি করা হয়, জকির বিভিন্ন অবস্থান, মানে জকিটাকে বিভিন্ন অবস্থানে নিয়ে গিয়ে গ্যালভানোমিটারের যে প্রবাহ, সেই প্রবাহটাকে শূন্য করা হয়। কেন করা হয় দেখো, এবার এইভাবে যদি লাগাই তাহলে কি ঘটনা ঘটবে,
এই যে কোষটা আছে সেই কোষটা এই দিক দিয়ে কি করবে, একটা কারেন্ট পাঠাবে। তাহলে এই কারেন্টটা দেখো একটা এবি অংশের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবে আর একটা এইদিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এ ধরে নাও এ যে কারেন্টটা পাঠাচ্ছে সেটা কত I1। আবার দেখো এইখানে এই যে কোষটা আছে সেই কোষটাও কি করবে, একটা প্রবাহ পাঠাবে। এই কোষটা যে প্রবাহটা পাঠাচ্ছে সেটা তুমি ধরে নাও কত I2। দেখো এখানে E0 যে তড়িৎচালক বল বিশিষ্ট কোষটা যেদিকে পাঠাবে কারেন্ট, এ কিন্তু দেখো তার কি উল্টো দিকে কারেন্টটা পাঠাবে, ঠিক আছে। এবার এখানে যদি জকির যে অবস্থান সেই জকির অবস্থানটা পরিবর্তন করে যদি গ্যালভানোমিটারের প্রবাহটা যদি ধরো শূন্য হয়, তাহলে আমরা তখন বলতে পারি যে I1 আর I2 যে ভ্যালু সেই I2 ভ্যালুটাকে সেম। দেখো যদি এখানে I1 এর ভ্যালুটা কম হয় তাহলে দেখো এর মধ্যে দিয়ে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কি একটা কারেন্ট পাঠাবে। এবার যদি ধরো আমরা এই যে জকি সেই জকির অবস্থানটা পরিবর্তন করি, তাহলে জকির অবস্থান পরিবর্তন করা মানে এইটুকু যে রোধ সেই রোধটা কি হচ্ছে, কমে যেতে পারে বা বেশি হয়ে যেতে পারে। এবার যদি এর জকির অবস্থানটা পরিবর্তন করি তাহলে একটা সময় কি হবে, গ্যালভানোমিটারের যে প্রবাহ সেই গ্যালভানোমিটারের প্রবাহটা কি শূন্য হবে। এবার গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হওয়া মানে ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। সেটা কখন হতে পারে, এই যে কারেন্টটা পাঠাচ্ছে আর এই যে কারেন্টটা পাঠাচ্ছে সেটা যদি পরস্পর সমান হয়। এমনি দেখো তারা কি বিপরীতমুখী, তাহলে সমান হলে একে অপরকে কি করে দেবে, ক্যান্সেল করে দেবে। তখন গ্যালভানোমিটারের যে মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল কোনো রকম কারেন্ট যাবে না। তাহলে এবার কিভাবে সেই ক্যালকুলেশনটা করব, তুমি ধরে নাও এই যে এবি তার, সেই এবি তারের যে রেজিস্ট্যান্স সেটা আমরা ধরলাম কত, ক্যাপিটাল আর। আর এখানে এই যে যে অংশ অর্থাৎ জকির এই জায়গাটা আমরা ধরে নিলাম টাচ করলে যে রোধ মানে গ্যালভানোমিটারের প্রবাহ তখন শূন্য হলো এবং ওই অংশটুকু যে রোধ সেই রোধটা আমরা ধরলাম কত, স্মল আর। তাহলে দেখো এখানে I1 এর যে ভ্যালু সেই I1টা কোন দিক দিয়ে কারেন্ট পাঠাবে, এই দিক দিয়ে কারেন্টটা সোজা এই দিক দিয়ে চলে আসলো। তাহলে এখানে দেখো I1 যেটা সেই I1 এর ভ্যালু কত হবে, দেখো এটা আসবে E0 বাই কত, ক্যাপিটাল আর। আর এই যে কোষটা এই কোষটা যে কারেন্ট পাঠাচ্ছে সেই কারেন্টটা কত আসবে, দেখো ওই কোষটা যে কারেন্টটা পাঠাচ্ছে সেটা I2, সেই I2 কারেন্ট দেখো ওর তড়িৎচালক বল কত E বাই ওর যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সটা কত, স্মল আর, ঠিক আছে। এবার গ্যালভানোমিটারের প্রবাহ যেহেতু এখানে শূন্য, তাহলে I1 আর I2 এর ভ্যালুটা কি হবে, সেম হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো I1 আর I2 যদি সেম হয় তাহলে এখানে দেখো E বাই স্মল আর এটা ইকুয়াল টু কি আসবে, E0 বাই কত, ক্যাপিটাল আর, ঠিক আছে। তাহলে এখান থেকে ওই কোষটার তড়িৎচালক বল E সেই E ইকুয়াল টু কি আসছে, E0 বাই ক্যাপিটাল আর ইনটু এখানে কত, স্মল আর। এবার দেখো স্মল আর এর যে ভ্যালু এটাকে আমরা দেখেছি স্মল আর, এটা ইকুয়াল টু কি হবে, এইটা ইকুয়াল টু তোমার হয় যে ক্যাপিটাল আর ইনটু কত, স্মল এল বাই কত, ক্যাপিটাল এল, এটা। তাহলে ওই ভ্যালুটা যদি বসাই তাহলে কি আসছে, E0 বাই ক্যাপিটাল আর ইনটু এখানে দেখো ক্যাপিটাল আর ইনটু স্মল এল বাই কত, ক্যাপিটাল এল। দেখো ওই কোষটার যে তড়িৎচালক বল E সেই E ইকুয়াল টু কত, E0 ইনটু কত, স্মল এল বাই ক্যাপিটাল এল। দেখো এখানে অ্যাকচুয়ালি কি করা হয়, এই যে পোটেনশিওমিটার সেই পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য কত সেটা আমাদের অ্যাকচুয়ালি পোটেনশিওমিটার তারের ওখানে বা পোটেনশিওমিটার যে তার থাকে ওখানে স্কেল লাগানো থাকে, অর্থাৎ পোটেনশিওমিটার তারের টোটাল দৈর্ঘ্য কত আর জকির যে অবস্থানে ধরো গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হলে সেই দৈর্ঘ্যটা যদি আমার ধরো জানা থাকে, তাহলে এখানে দেখো E0 যেটা E0 মানে যে কোষটা আমরা এখানে লাগিয়েছি তার যে পোটেনশিয়াল বা তড়িৎচালক বল সেটা আমরা জানি। আর এখানে স্মল এল মানে জকির কোন অবস্থানে গ্যালভানোমিটারের যে প্রবাহ সেই গ্যালভানোমিটারের প্রবাহ কি শূন্য হলো। আর এখানে এল মানে কি ওই পোটেনশিওমিটার তারের যে মোট দৈর্ঘ্য সেই মোট দৈর্ঘ্যটা যদি আমরা জানতে পারি বা ওটা আমরা জানতে পারবো স্কেলের সাহায্যে, তাহলে এই যে ইকুয়েশন সেই এই ইকুয়েশনে বসালে আমরা কার ভ্যালু পেয়ে যাব, এইখানে যে কোষটা আমরা লাগিয়েছি সেই কোষের তড়িৎচালক বল বা ওই কোষটার যে বিভব পার্থক্য সেই বিভব পার্থক্যটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এইখানে এই যে তড়িৎচালক বল বা এই যে বিভব পার্থক্য, দেখো এই দুটোর বিভব পার্থক্য কি হবে, এই কোষটার তড়িৎচালক বল তার সঙ্গে সমান হবে বা এই যে ব্যাটারি সেই ব্যাটারির দুই প্রান্তের বিভব প্রভেদ কত। দেখো এর এইদিকে প্লাস এটা মাইনাস, তাহলে এইদিকে তুমি ভোল্টেজ ভি ধরো আর এইদিকে যদি জিরো ধরো তাহলে ওই দুটো প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য সেই বিভব পার্থক্য কি সমান হবে। কেন, দেখো এখানে এই যে গ্যালভানোমিটার বা কোষটার মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এর আগে আমরা দেখেছি যে কারেন্ট যদি যখন জিরো হয় তাহলে ই সেই ই ইকুয়াল টু কত হয়, ভি হয়।
অর্থাৎ কোনো একটা কোষের মধ্য দিয়ে বা কোনো একটা সার্কিটের মধ্য দিয়ে যদি কোনো রকম কারেন্ট না যায়, তাহলে তার ক্ষেত্রে যে নষ্ট ভোল্ট, সেই নষ্ট ভোল্টের ভ্যালু কত হয়? 0 হয়। দেখবে একটা ইকুয়েশন ছিল সে ভি ইকুয়াল টু কত? ই মাইনাস আইআর। তাহলে এখানে কারেন্টের ভ্যালুটা যদি 0 হয়, তাহলে যে ভোল্টেজটা নষ্ট হচ্ছিল সেই ভোল্টেজের ভ্যালু কত হবে? 0 হবে। তাহলে এখানে দেখো যে ওই কোষটার তড়িৎচালক বল আর বিভব পার্থক্য কি সমান হবে। এবং এইখানে দেখো নির্ণয়ে কি কোনো রকম ত্রুটি হচ্ছে না, কেন? কারণ এখানে গ্যালভানোমিটারের যে প্রবাহ, সেই প্রবাহটাকে শূন্য করা আছে। কিন্তু যে কোনো একটা ভোল্টমিটারের সাহায্যে কোনো একটা কোষের তড়িৎচালক বল যখন আমরা নির্ণয় করব, তখন দেখো যে কোনো একটা কোষের তড়িৎচালক বল ভোল্টমিটারের সাহায্যে মাপতে গেলে সেখানে অবশ্যই কি পাঠাতে হবে? তড়িৎ পাঠাতে হবে। আর যখনই তুমি তড়িৎ পাঠাবে তখন ওই যে কোষটার, সে কোষটার মধ্যে কী হবে? একটা ভোল্টেজ নষ্ট হবে। তাহলে এখানে যে বিভব প্রভেদটা আমরা পাবো, সেই বিভব প্রভেদে কী হবে? ওই নষ্ট ভোল্ট পরিমাণে ত্রুটি হবে। কিন্তু এইখানে দেখো ওই পোটেনশিওমিটারের সাহায্যে যখন একটা কোষের বা যে কোনো একটা প্রান্তের বিভব পার্থক্য বা যে কোনো একটা কোষের তড়িৎচালক বল আমরা নির্ণয় করছি, সেটা 100% সঠিক হবে। কেন সঠিক হবে? কারণ এখানে দেখো কোনো রকম কি যাচ্ছে না, প্রবাহ যাচ্ছে না। তাহলে প্রবাহ যাচ্ছে না, ওর জন্য নষ্ট ভোল্টেজ যে ভ্যালু, সেই নষ্ট ভোল্টেজের ভ্যালুটা কী হবে? শূন্য হবে। তাহলে নষ্ট ভোল্টেজের ভ্যালু শূন্য হলে ওর কোষের তড়িৎচালক বল যতটা, ততটা কী হবে? বিভব প্রভেদ হবে। ওই জন্য এইভাবে কি সঠিকভাবে একটা কোষের তড়িৎচালক বল বা কোনো একটা দুটো প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদটাকে সঠিকভাবে মাপা যায় এই পোটেনশিওমিটারের সাহায্যে। তাহলে এই কোশ্চেনটা আসে যে বিভব পার্থক্য বা কোনো একটা কোষের তড়িৎচালক বল মাপতে বিভব ভোল্টমিটার অপেক্ষা পোটেনশিওমিটার কেন বেশি উপযোগী? তাহলে কেন উপযোগী এখানে বোঝা যাচ্ছে। পোটেনশিওমিটারে কারেন্ট যেটা, সেই কারেন্টটা কি হয়? শূন্য হয়। কারেন্ট শূন্য হওয়ার জন্য ভোল্টেজ, নষ্ট ভোল্টেজ শূন্য হয়। ওই জন্য ওখানে তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বলটা কি সঠিকভাবে মেজাতে হবে। ভালো করে মনে রাখবেন। এবার এটা হচ্ছে ধরো আমরা যখন খাতা পেনে করছি তার ক্ষেত্রে ডায়াগ্রাম। এটা যদি আমরা তুমি প্র্যাকটিক্যালে ডায়াগ্রামটা কীরকম হবে? প্র্যাকটিক্যালে একটা পোটেনশিওমিটার, সে পোটেনশিওমিটার তারগুলো কীভাবে থাকে? এইভাবে তারগুলো থাকে। এটা ধরো এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এর মধ্যে কি আমরা একটা ব্যাটারি লাগিয়ে দিলাম, একটা ব্যাটারি। আর এইখানে দেখো এই যে এ বিন্দু, সেই এ বিন্দু থেকে এখানে আমরা কি করে দিচ্ছি? একটা কোষ লাগালাম। আর এইখানে কি করলাম? একটা গ্যালভানোমিটার লাগিয়ে দিলাম। মানে এটা তোমাদের প্র্যাকটিক্যালে আছে, যখন প্র্যাকটিক্যাল করবে তখন সেই প্র্যাকটিক্যালের যে সার্কিট, সেই সার্কিটটা এইভাবে কানেক্ট করবে। ঠিক আছে? দিয়ে এইবার এখানে ধরো গ্যালভানোমিটার দিয়ে তুমি ধরে নাও জকি এই অবস্থানে কি হলো? গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য। মানে তুমি ধরে নাও একবার এখানে টাচ করলে, একবার দেখা যাচ্ছে এইখানে টাচ করলে, একবার দেখা যাচ্ছে এইখানে, বিভিন্ন জায়গায় টাচ করে দেখবে যে কোন জায়গাটায় গ্যালভানোমিটারের যে প্রবাহ, সে প্রবাহটা কি শূন্য হচ্ছে। তাহলে যখনই গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হবে, তাহলে এইটার দৈর্ঘ্য দেখো এখানে সাধারণত এখানে এটা 1 মিটার থাকে, এটা 1 মিটার থাকে, এটা 1 মিটার থাকে, এরকম 1 মিটার থাকে। তো তুমি ধরে নাও যে গ্যালভানোমিটারের এই জকির এই অবস্থানে তোমার টাচ করলে কি প্রবাহটা শূন্য হবে। এবার সাধারণত যে কোনো সাধারণ যে পোটেনশিওমিটার, সেখানে এরকম 1 মিটারের 10টা তার থাকে। তাহলে টোটাল দৈর্ঘ্যটা কত হবে? 10 মিটার। তাহলে এই জায়গাটা তুমি ধরো টাচ করলে এই অংশটুকু তুমি ধরে নাও কত হলো? 30। তাহলে এখানে থাকলে এইটা কটা তার আছে? একটা, দুটো, তিনটে। তাহলে কত? 300 সেন্টিমিটার বা 3 মিটার। আর এইদিকে কত? এটা যেটা হলো সেটা হচ্ছে তোমার 30 সেন্টিমিটার। তাহলে এইদিকে যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কত হলো? দেখো 330 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এই 330 সেন্টিমিটার দৈর্ঘ্যটা যদি আমরা স্কেলের সাহায্যে পেয়ে যাব। আর এখানে টোটাল যে তার, সেই টোটাল দৈর্ঘ্যটা কত? দেখো 10 মিটার। 10 মিটার মানে দেখো এটা কি হবে? 10 ইন্টু 100 কত কি হবে? সেন্টিমিটার। তাহলে এখানে দেখো আমরা 300 মানে স্মল এল, সেই স্মল এল এর ভ্যালু পেয়ে যাব। আর ক্যাপিটাল এলটা যদি ধরো 1000 হয়, আর এইখানে যে কোষটা আমরা তুমি যেটা ব্যবহার করেছো, তুমি ধরে নাও এর যে তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বল কত? 20 ভোল্ট। তাহলে এইখানে এই যে কোষটা, এই কোষটার যে তড়িৎচালক বল, এই কোষটার তড়িৎচালক বলটাকে আমরা এই ইকুয়েশনে মেজার করতে পারবো। তাহলে ই, সেই ইকুয়ালটা কি হবে? দেখো 20 ইন্টু 330 বাই কত? 1000। তাহলে এইখানে ক্যালকুলেট করলে কি হবে? এখানে দেখো ওর যে তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বলটা আমরা কি পেয়ে যাবো। ঠিক আছে? অবশ্য দেখো এটা ভোল্টেজ আছে, এগুলা কি সেন্টিমিটারে আছে। তাহলে এগুলাকে তোমাদের কি করতে হবে? একই ইউনিটে কনভার্ট করতে হবে। তার মানে এখানে একই আসবে দুটো। এখানেও দেখো এটাকে তুমি সেন্টিমিটারে করো, এটা সেন্টিমিটারে করো, আলটিমেট কেটে যাবে 100 100।
তাহলে এইটার যে তড়িৎচালক বল সেই তড়িৎচালক বল এইভাবে কি করা হয় মেজার করা হয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ধরো যখন তোমরা আমরা পরীক্ষার হলে করব তখন ডায়াগ্রাম, আর যখন আমরা প্র্যাকটিক্যালে করব তখন তার যে ডায়াগ্রাম সেই ডায়াগ্রামটা কোনটা হবে এরকম। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে যে কোনো একটা কোষের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা মেজার করা যায়। ঠিক আছে, দেখো যে কোনো একটা কোষের সে কোষের আমরা কি ইন্টারনাল রেজিস্ট্যান্স মেজার করব। তাহলে সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স মেজার করার জন্য তার যে সার্কিট ডায়াগ্রাম সেই সার্কিট ডায়াগ্রাম কি এরকম। দেখো সার্কিট ডায়াগ্রামটা মোটামুটি আগের মতো আছে, এখানে একটা কি মানে চাবি লাগানো হয়েছে, আর এইখানে যে কোষটা ইন্টারনাল রেজিস্ট্যান্স বার করব তার সঙ্গে প্যারালালে কি করা হয়েছে একটা রেজিস্ট্যান্স বা তুমি বলতে পারো একটা শান্ট লাগানো হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা তুমি ধরে নাও কত আর ড্যাশ। ঠিক আছে, বা তুমি আর ধরে নাও, এটা আর হলো, আর এখানে এই টোটাল পোটেনশিওমিটারের যে রেজিস্ট্যান্স সেটা তুমি ধরে নাও কত আর জিরো। ঠিক আছে, এবার দেখো আমরা আগে যে কোষটার তড়িৎচালক বল মেজার করেছিলাম সেই কোষটার ক্ষেত্রে তুমি ধরে নাও যে ইন্টারনাল রেজিস্ট্যান্স বার করছি, কিন্তু দেখো এর আগের বার আমরা ইন্টারনাল যে রেজিস্ট্যান্স সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সের কোনো হিসাব নিয়ে আসিনি। কেন নিয়ে আসিনি? দেখো যখন আগের ক্ষেত্রে আমরা কি গ্যালভানোমিটারের প্রবাহটা শূন্য, তাহলে গ্যালভানোমিটারের প্রবাহ যখনই ধরো শূন্য হবে তাহলে ওর যে নষ্ট ভোল্ট সেই নষ্ট ভোল্টটা কি কোনো থাকবে না। ঠিক আছে, ক্যালকুলেশনে আসবে না। এবার এইটাকে কিভাবে করা হয়, ফার্স্টে যে কে চাবি সেই কে চাবিটাকে কি সরি কে চাবিটা এখানে হবে না, কে চাবিটা এইখানে ধরো আমরা লাগিয়ে দিলাম, তাহলে কে চাবিটাকে ফার্স্টে কি করা হয় অফ করে রাখা হয়। অর্থাৎ যদি ধরো কে চাবিটা না লাগানো হয়, তাহলে কে চাবিটাকে যদি আমরা না লাগাই তাহলে এর মধ্যে দিয়ে যে প্রবাহটা যাচ্ছে কোনো রকম প্রবাহ যাবে না। তাহলে প্রবাহ যদি না যায় তাহলে ফার্স্টে আমরা কি আগের যে সার্কিট ডায়াগ্রাম সেই আগের সার্কিট ডায়াগ্রামের সাহায্যে আমরা কি আগের মতো করে এই যে কোষটা সেই কোষটার তড়িৎচালক বলটা আমরা মেজার করব। তুমি ধরে নাও যে কে চাবিটা যখন আমরা লাগাইনি তখন এইখানে যে অবস্থানে গ্যালভানোমিটারের প্রবাহ কি শূন্য হলো সেই অবস্থানটা আমরা ধরে নিলাম কত L1। ঠিক আছে, অর্থাৎ জকিটাকে এই L1 দৈর্ঘ্যে যখন আমরা টাচ করছি তখন এই যে গ্যালভানোমিটারের প্রবাহ সেই গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য। তাহলে গ্যালভানোমিটারের প্রবাহটা যদি ধরো এখানে আইজি, সেই আইজি ইকুয়াল টু যখন 0 হবে তখন ওই যে কোষটার তড়িৎচালক বল সেটা আমরা আগেই দেখলাম, সেটা ফর্মুলা কি ছিল, সেটা ছিল E0 ইন্টু এখানে কত ছিল L বাই কত ক্যাপিটাল L। তাহলে এখানে যে দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি যেখানে এখন যে দৈর্ঘ্যে কি হলো ওই L1 দৈর্ঘ্যে গ্যালভানোমিটারের প্রবাহটা শূন্য হলো, তাহলে দেখো L1 বাই কত হবে ক্যাপিটাল L হবে। এটা হলো। এইবার তারপরে কি করো তুমি এই যে তারটাকে বা চাবি সেই চাবিটাকে তুমি লাগিয়ে দাও। তাহলে যখনই তুমি এই চাবিটাকে লাগাবে তখন দেখো এই যে কারেন্ট সেই কারেন্টের একটা অংশ কি আর এর মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে গ্যালভানোমিটারের এইবার প্রবাহটা কি ধরো শূন্য না, তাহলে গ্যালভানোমিটারে যদি প্রবাহ না শূন্য হয় তাহলে আর এর মধ্যে দিয়ে কি একটা কারেন্ট যাবে, তাহলে ওই বর্তনীর যে কারেন্ট সেই কারেন্টে যদি ধরো আই ধরি তাহলে সে ওই বর্তনীর প্রবাহ যদি আই হয় তাহলে আই ইকুয়াল টু কি হবে দেখো ই বাই কি হবে ক্যাপিটাল আর প্লাস কত স্মল হয়। কেন দেখো এইখানে এই টোটাল তুমি বর্তনীর কথা যদি তুমি ভাবো তাহলে এই আরটা আর এই স্মল আর সেটা কিভাবে আছে সিরিজ কানেকশনে আছে। তাহলে এই যে কারেন্টটা পাঠাচ্ছে সেটা যদি আই হয় তাহলে আই ইকুয়াল টু কত হবে ই বাই ক্যাপিটাল আর প্লাস কত স্মল আর। ঠিক আছে, তাহলে এইবার দেখো এই যে ক্যালকুলেশন এটা তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্রে আমরা দেখেছি। এইবার যদি ধরো এই দুই প্রান্ত সেই দুই প্রান্তের অর্থাৎ আর যে রেজিস্ট্যান্সটা আমরা লাগিয়েছি সেই আর রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভব প্রভেদ যদি আমরা মেজার করি সেই দুই প্রান্তের বিভব প্রভেদ ভি ইকুয়াল টু কি হবে দেখো ওর ক্ষেত্রে ভি সেই ভি ইকুয়াল টু হবে ই মাইনাস কত হবে আইআর হবে। তাই তো কেন হবে কারণ দেখো এখন এই যে রোধটা সেই রোধের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে যখনই কারেন্ট যাবে তাহলে একটা পরিমাণে ভোল্টেজ কি নষ্ট হবে, তাহলে একটা যদি ভোল্টেজ নষ্ট হয় তাহলে তার ক্ষেত্রে আর এর যে দুই প্রান্তের বিভব প্রভেদ সেই দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে ভি ইকুয়াল টু ই মাইনাস আইআর। তাহলে এবার এখানে যদি ভ্যালু দেখো ই, এবার আই এর যে ভ্যালু সেই আই এর ভ্যালু কত দেখো ই বাই ক্যাপিটাল আর প্লাস কত স্মল আর ইনটু এখানে দেখো কি আছে একটা স্মল আর আছে। তাহলে এটাকে যদি তুমি এবার ইটা তুমি কমন নিয়ে নাও, ইটা কমন নিয়ে তুমি লসাগু করো দেখো কি হবে ক্যাপিটাল আর প্লাস স্মল আর মাইনাস কত স্মল আর
ডিভাইডেড বাই কত হবে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা হলো। তাহলে এখান থেকে এটা কেটে গেল, তাহলে কি আসছে ই ইনটু ক্যাপিটাল আর বাই কি হবে আর প্লাস স্মল আর, ঠিক আছে। তাহলে এইটা আমরা কি পেলাম, এটা পাচ্ছি এই যে রোধটা আমরা লাগিয়েছি সেই রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ। তাহলে এখান থেকে দেখো যে ভি সে ভি বাই ই, এটি ইকুয়াল টু কি আসবে ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর প্লাস কত স্মল আর, ঠিক আছে। তাহলে দেখো আমরা যখনই এই চাবিটাকে লাগিয়ে দিলাম তখন এর মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে, তাহলে ওর মধ্যে দিয়ে কারেন্ট যদি যায় সে কারেন্ট আই ইকুয়াল টু এইটা হবে। তাহলে ওর দুই প্রান্তের বিভব প্রভেদ মানে আর যে রেজিস্ট্যান্স সে আর রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভব প্রভেদ কোনটা হবে এইটা হবে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভি বাই ই, সে ভি বাই ই ইকুয়াল টু কত এইটা। তাহলে এইবার এইটা ক্যালকুলেশন আমরা পেলাম। এইবার তুমি কি করো, এই যে জকি সেই জকির যে অবস্থান সেই জকির অবস্থানটাকে তুমি পরিবর্তন করো। তাহলে এবার তুমি জকিটা ধরো একবার এইখানে টাচ করলে দেখা যাচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ যাচ্ছে, তারপর তুমি এইখানে টাচ করলে দিয়ে দেখা যাচ্ছে এইবার ওই যে মানে রোধ বা গ্যালভানোমিটার সেই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি ধরো কারেন্ট না যায় তাহলে তখন সেই আগের মতো আমরা লিখতে পারি এর যে তড়িৎচালক বল সেই তড়িৎচালক বলটা ইকুয়াল টু কি হবে এই যে ফর্মুলা সেই ফর্মুলা হবে। এবং তুমি ধরে নাও এই যে যে নতুন অবস্থান বা নতুন যে দৈর্ঘ্য সেই যে দৈর্ঘ্যে গ্যালভানোমিটারের প্রবাহটা শূন্য হলে সেটা কত L2। এবার দেখো আগে এই কোষটা কি করছিল, একটা তড়িৎচালক বল মানে এই পোটেনশিওমিটারটা মেজার করছিল, কিন্তু এখন পোটেনশিওমিটারটা তড়িৎচালক বল মেজার করার পরিবর্তে কি তার একটা ভোল্টেজ মেজার, মানে তুমি বলে দেখো এর এখন যেহেতু গ্যালভানোমিটারের প্রবাহটা শূন্য, তাহলে গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য মানে ওই কোষটার তড়িৎচালক বল আর তার বিভব প্রভেদ কি সমান হবে। তাহলে আগে যেটা ধরো আমরা তড়িৎচালক বল লিখেছিলাম সেটাকে কি এখন কি তার বিভব পার্থক্য লিখতে পারি। তাহলে L2 দৈর্ঘ্যে যদি গ্যালভানোমিটারের প্রবাহটা শূন্য হয় তাহলে তখন আমরা লিখতে পারি কি ভি, সেই ভি ইকুয়াল টু দেখো E0 ইনটু এখন কোন দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেছে L2 দৈর্ঘ্যে, তাহলে দেখো L2 বাই কত হবে ক্যাপিটাল L, এটা লেখা যাবে। কেন, কারণ দেখো নিষ্পন্দ অবস্থায় গ্যালভানোমিটার কোষটার তড়িৎচালক বল আর কোষটার যে বিভব পার্থক্য সেই বিভব পার্থক্য সমান হবে। কেন, কারণ যেহেতু এখানে যে কারেন্ট যেটা ফ্লো করছে সেই কারেন্টের ভ্যালু কত 0, তাহলে গ্যালভানোমিটার যে কোনো একটা কোষের তড়িৎচালক বল আর বিভব পার্থক্য কি সমান হবে। তাহলে এটাকে আমরা তড়িৎচালক বলের রেসপেক্টে লিখেছি, আর এটা আমরা ধরে নিলাম ওই কোষটার যে বিভব পার্থক্য সেই বিভব পার্থক্য কত ভি। তাহলে ভি ইকুয়াল টু কত E0 ইনটু L2 বাই L হবে, ঠিক আছে। তাহলে এইবার এখানে এই যে কোষটা তুমি নিয়েছো, তাহলে এখানে দেখো তুমি যদি ভি বাই E0 করো তাহলে কি আসছে ভি বাই E0 করলে, তাহলে এখানে দেখো এক মিনিট দেখো, তাহলে এখানে ওই কোষটার যে আমরা তড়িৎচালক বল মানে বিভব পার্থক্য পেলাম সেই বিভব পার্থক্য ভি, সেই ভি ইকুয়াল টু কত E0 ইনটু কত L2 বাই L। এবার দেখো এখানে আমরা কত পেয়েছি ভি বাই ই, সেটা সমান ক্যাপিটাল আর বাই আর প্লাস আর। দেখো এখানে এইটা আছে, তো তুমি এবার এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশন দিয়ে ভাগ করো, তাহলে দেখো ভি বাই ই এটা ইকুয়াল টু কি আসবে, এটা দেখো ভি এর ভ্যালু কত E0 ইনটু L2 বাই কত ক্যাপিটাল L, আর এটার ক্ষেত্রে কি আছে E0 ইনটু স্মল L1 বাই কত ক্যাপিটাল L, ঠিক আছে। ক্যাপিটাল L থাকলে দেখো এটা কেটে গেল, L কেটে গেল, তাই এখানে দেখো ভি বাই ই, সেই ভি বাই ই ইকুয়াল টু কি আসছে এটা দেখো L2 বাই কত L1। তাহলে দেখো এইটাও ভি বাই ই এর ভ্যালু, এটাও ভি বাই ই এর ভ্যালু, তাহলে দেখো এইটার এটা পরস্পর কি হবে সমান হবে। তাহলে ওই দুটোকে যদি আমরা পরস্পর সমান করে দিই তাহলে কি আসছে, সমান করে দিলে দেখো আসছে যে আর বাই ক্যাপিটাল আর প্লাস কত স্মল আর এটা ইকুয়াল টু কত L2, ও L2 বাই কত হচ্ছে L1। এবার এটাকে যদি ধরো আমরা উল্টে দিই মানে ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর, এটা ইকুয়াল টু কি আসবে L1 বাই L2, L1 বাই L2 আসলো। এইবার এখানে যদি আর দিয়ে ভাগ করে দেখো 1 প্লাস স্মল আর বাই কত ক্যাপিটাল আর, এটা ইকুয়াল টু কত L1 বাই L2, এটা আসলো। এবার এখান থেকে যদি আমরা কি করবো স্মল আর এর ভ্যালু বার করবো, তাহলে এখানে দেখো স্মল আর বাই ক্যাপিটাল আর এটা ইকুয়াল টু কত L1 বাই L2 মাইনাস কত 1, তাহলে এখানে দেখো স্মল আর সেই স্মল আর ইকুয়াল টু কত ক্যাপিটাল আর ইনটু L1 বাই L2 মাইনাস কত 1। তাহলে এখানে দেখো এই যে ইকুয়েশন সেই ইকুয়েশনে যে আর মানে এখানে আমরা ওই যে কোষ সেই কোষটার সঙ্গে কতটা রেজিস্ট্যান্স আমরা প্যারালালি লাগিয়েছি
সেই রেজিস্ট্যান্সটা যদি আমার জানা থাকে আর জকির যে দুটো অবস্থান, যে দুটো অবস্থানের জন্য গ্যালভানোমিটারের প্রবাহটা শূন্য হয়েছে, সেই দুটো অবস্থান আমরা স্কেলের সাহায্যে পেয়ে যাব। তাহলে এই যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে বসিয়ে দিলে কি হবে, ওখানে ওই যে কোষটার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে। তাহলে এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা খুব ভালো করে দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় খুব আসে এবং এখান থেকে প্রচুর প্রবলেম আসবে। তাহলে দেখো এইটা যখন আমরা খাতা কলম বার করব তার ক্ষেত্রে ডায়াগ্রাম, এটা প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম কি হবে, প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম ধরো এরকম একটা পোটেনশিওমিটার, সে পোটেনশিওমিটারে তার থাকলো, এটা এ, এটা কত বি। তাহলে ফার্স্টে কি করব আমরা, এ আর বি এর মধ্যে অর্থাৎ পোটেনশিওমিটারের যে বড় তারটা আছে, সে বড় তারের দুই প্রান্তে আমরা কি একটা ব্যাটারি লাগাবো। তাহলে একটা দুই প্রান্তে ব্যাটারি লাগিয়ে দিলাম, যার যে ব্যাটারির যে তড়িৎচালক বল সেটা কত E0। তারপরে দেখো এ প্রান্ত থেকে আমরা কি করব, এ প্রান্ত থেকে এখানে একটা এরকম ব্যাটারি লাগালাম। তাহলে ব্যাটারি লাগানোর সময় অবশ্যই এটা মাথায় রাখতে হবে, এর পজিটিভ যেদিকে আছে, এর পজিটিভ যেন কি সেই দিকে থাকে। তাহলে থাকলো, এবার এখানে এইটাকে যে কোনো একটা অংশে লাগালাম, ঠিক আছে। তাহলে এবার এখানে কি একটা গ্যালভানোমিটার আছে, সেই গ্যালভানোমিটার থাকলো। তাহলে ফার্স্টে আমরা ধরো রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা লাগালাম না, এখানে চাবি যদি তুমি না দাও কোনো অসুবিধা নাই, তুমি ফার্স্টে কি রেজিস্ট্যান্সটা লাগালে না, দিয়ে এখানে যে সে যে ধরো এই অবস্থানে গ্যালভানোমিটারের প্রবাহটা শূন্য হবে। তাহলে তখন কি হবে, তখন ওই কোষটার তড়িৎচালক বল ই, সেটা ইকুয়াল টু কি হবে, E0 ইন্টু দেখো L1 বাই কত ক্যাপিটাল L হবে। অর্থাৎ এখানে যে অংশে এই যে তারটুকুর দৈর্ঘ্য আমরা পেলাম, এটা কত L1, তাহলে এইটার টোটালটা কত L। তাহলে এইভাবে কি আমরা কোষটার যে তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বল পেয়ে গেলাম। তারপরে তুমি কি করে দাও, এইখানে একটা এর সঙ্গে প্যারালালি একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দাও, ঠিক আছে। তাহলে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিলে, তাহলে যখনই তুমি প্যারালালি একটা রেজিস্ট্যান্স লাগিয়েছো, তাহলে এখন নিশ্চয়ই আগে যে L1 দৈর্ঘ্যে তোমার নিষ্পন্দ বিন্দু পাওয়া গিয়েছিল, এখন পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না, কারণ যেহেতু দেখো সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তাহলে তুমি ধরে নাও এই নতুন একটা অবস্থান, তুমি ধরে নাও এই জায়গাটায় লাগালে কি হলো, গ্যালভানোমিটারের যে প্রবাহ, সেই গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হলো এবং এখানে এইটুকু যে দৈর্ঘ্য, সেটা তুমি ধরে নাও কত L2। সেই L2 যদি হয়, তাহলে তার ক্ষেত্রে আমরা কি দেখলাম, তার ক্ষেত্রে যে ভি, সে ভি ইকুয়াল টু কত E0 ইন্টু এখানে কত L2 বাই কত ক্যাপিটাল L। যে এই দুটো ইকুয়েশন আমরা ক্যালকুলেশন করে কি পেলাম, তাহলে দেখো L1 আর L2 সেটা আমরা এখানে যে পোটেনশিওমিটার, সে পোটেনশিওমিটারে যে তার আছে, সে তার থেকে পেয়ে যাবো। তাহলে ওখান থেকে স্মল আর, সেই স্মল আর ইকুয়াল টু কি হবে, ক্যাপিটাল আর ইন্টু L1 বাই L2 মাইনাস কত আর। তাহলে এখানে কত রেজিস্ট্যান্সকে আমরা সমান্তরালে লাগিয়েছি, প্যারালালে লাগিয়েছি, সেটা যদি আমার জানা থাকে, আর L1 আর L2 এর মানটা আমরা ওই যে পোটেনশিওমিটার, সেই পোটেনশিওমিটারের যে স্কেল, সেই স্কেলের সাহায্যে পেয়ে যাবো। তাহলে এই ইকুয়েশনে বসিয়ে দিলে কি হবে, একটা মান পাওয়া যাবে। কার মান পাওয়া যাবে, ওই কোষটার যে তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বলের মান পাওয়া যাবে। এবার কয়েকটা আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, এরকম মানে যে প্রবলেম, সে প্রবলেম আছে। দেখো একটা উদাহরণ তুমি ধরে নাও যে একটা এরকম পোটেনশিওমিটার আছে, সে এখানে দেখো পোটেনশিওমিটার তারের যে দৈর্ঘ্য, সে তারের দৈর্ঘ্য কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স মেজার করতে লাগছে না। তাহলে কি কি লাগছে, এইখানে যে কোষটা আছে, সেই কোষটা দেখো তড়িৎচালক বলটাও লাগছে না, ঠিক আছে। তো কি কি অ্যাকচুয়ালি লাগছে, যে স্মল আর, সেই স্মল আর ইকুয়াল টু কত ক্যাপিটাল আর ইন্টু L1 বাই কত L2। অর্থাৎ প্রথমে কোথায় নিষ্পন্দ বিন্দু পাওয়া গিয়েছে এবং পরে কোথায় নিষ্পন্দ বিন্দু পাওয়া গিয়েছে, আর ওই যে আমি কতটা রোধ লাগিয়েছি সেটা লাগছে। তাহলে তুমি ধরে নাও যে একটা পোস্টে তুমি ফার্স্ট এরকম লাগানো আছে, দিয়ে একটা জায়গায় যে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল, সেটা তুমি ধরে নাও 320 সেন্টিমিটারে একটা কি নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল, ঠিক আছে। আর এইখানে যখনই তুমি, আচ্ছা এটা স্মল আর ইকুয়াল টু এটা ছিল যে L1 মাইনাস L1 বাই L2 মাইনাস কত 1 এইটা। এবার তুমি ধরে নাও প্রথমে কত দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাওয়া গিয়েছে, 320 সেন্টিমিটার। এবার যখনই তুমি এর সমান্তরালে একটা রেজিস্ট্যান্স লাগালে, তখন এই রেজিস্ট্যান্সটা তুমি ধরে নাও 10 ওহম মানের একটা রেজিস্ট্যান্স লাগিয়েছো এবং পরে ওর যে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল, সেটা তুমি ধরে নাও কত 210 সেন্টিমিটার, ঠিক আছে। এবার তোমাকে বললো যে ওই যে কোষটা, সেই কোষটার ইন্টারনাল যে রেজিস্ট্যান্স, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু কত। দেখো স্মল আর এটি ইকুয়াল টু কি হবে 10 ইন্টু প্রথমে যে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেছিল সেটা কত 320। দেখো 320 পরে কততে পাওয়া গিয়েছে 210, তাহলে 210 মাইনাস কত 1। তো দেখো এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই,
তাহলে এখানে দেখো স্মল আর, সেই স্মল আর এর একটা কি ভ্যালু পাওয়া যায়। ঠিক আছে, এরকম বইয়ে দেখবে অনেক উদাহরণের অঙ্ক আছে, সেগুলো তোমরা দেখবে। এরপরে এমসিকিউ এবং সেট 1 সেট 2তে এই যে রিলেটেড মানে টোটাল সব অঙ্কগুলো করানো হবে। ঠিক আছে, ওই জন্য তোমরা এই যে ভিডিও মানে যতগুলো ভিডিও এর আগে 3টে আর আজকে দিয়ে 4টে, এই 4টে তোমরা ভিডিও ভালো করে দেখবে। নেক্সট দিন মানে নেক্সট যে ভিডিও বা নেক্সট ক্লাসে আমি ওই যে এমসিকিউ এবং সেট 1-এর যে প্রবলেম, সেই সেট 1-এর প্রবলেমগুলো করব। ঠিক আছে, যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন। ঠিক আছে।